ওকে, তাহলে এটা কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমার যদি একটা প্রপার লাইন কোডিং স্কিম আমি চুজ করি, সেখান থেকে আমি আমার টাইমিং ইনফরমেশন, যে কত সময় পর পর আমার রিসিভারকে সিগন্যাল রিসিভ করতে হবে, রিসিভারকে সিগন্যাল রিসিভ মানে স্যাম্পলিং করতে হবে, রিসিভিং ইন ট্রেন যে পালস ট্রেন সেটাকে স্যাম্পল করতে হবে, এবং সেখান থেকে সে ডিটেক্ট করবে, এটা রিসিভারও করবে। আবার তুমি যে রিজেনারেটিভ রিপিটার বলছো, একটা রেগুলার স্পেসে ইউজ করবা টু কমব্যাট ডিস্টরশন এন্ড অ্যাকুমুলেশন অফ নয়েজেস, সেখানেও একই কাজ করতে হবে, তোমাকে আসলে ডিটেক্ট করতে হবে পালসটা কি 1 না 0, তাহলে সেটাও রেগুলার ইন্টারভ্যালে বা যে ক্লক ফ্রিকোয়েন্সিতে পাঠানো হচ্ছে টাইম ট্রান্সমিটার থেকে, ওই একই ক্লক ফ্রিকোয়েন্সিতে তাকে সেটা আইডেন্টিফাই মানে ডিটেক্ট করতে হবে এন্ড দেন রিজেনারেট করতে হবে, তাই তো? তাহলে আমরা দেখছি যে লাইন কোডিং স্কিমের থেকে আমরা খুব সহজে এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা বা টাইমিং ইনফরমেশনটা রিকভার করতে পারছি। আচ্ছা, এখন খেয়াল করো, this timing signal, which is basically the resonant circuit output, the output of the resonant circuit, that is sensitive to the incoming bit pattern. তাহলে ইনকামিং বিট প্যাটার্ন হিসাবে তুমি কি ইউজ করছো? এই টাইমিং সিগন্যালের আউটপুটটা সেটা হচ্ছে সেনসিটিভ to that situation. For example, in the on-off or bipolar case, always 0 is transmitted by no pulse. On-off এর ক্ষেত্রে, bipolar এর ক্ষেত্রে 0 হচ্ছে কোনো পালস পাঠাই না, কিন্তু 1 এর ক্ষেত্রে, on-off এর ক্ষেত্রে পালস পাঠাই, bipolar এর ক্ষেত্রে একবার পজিটিভ পরের বার নেগেটিভ, একবার পজিটিভ পরের বার নেগেটিভ। এখন খেয়াল করো, তোমার যে বিট প্যাটার্নটা পাঠাচ্ছ, তোমার যে মেসেজ, সেখানে যদি টু মেনি জিরো থাকে, অনেক জিরো, তখন কি হবে? ইফ দেয়ার আর টু মেনি জিরোস ইন দ্য সিকোয়েন্স, দ্যাট মিনস তুমি আসলে কোনো পালস ওই সময় পাঠাচ্ছ না, তার মানে দেয়ার ইজ নো সিগন্যাল এট দ্য ইনপুট অফ দ্য রেজোনেন্ট সার্কিট। তাহলে রেজোনেন্ট সার্কিটে ইনপুট পেলে সে আউটপুটে তোমার হচ্ছে সেই টাইমিং ইনফরমেশনটা দিবে, কিন্তু অনেকক্ষণ ধরে যদি ইনপুট না থাকে, অনেক বড় যদি একটা জিরোর সিকোয়েন্স আসে, তখন কি হবে? দ্য সিনুসয়েডাল আউটপুট অফ দ্য রেজোনেন্ট সার্কিট স্টার্টস ডিকেইং, আস্তে আস্তে সেটার অ্যামপ্লিটিউড যা ছিল সেটা আস্তে আস্তে কমে যেতে থাকবে, দাস causing error in the timing information. সবাই কি বুঝতে পেরেছো? এই জায়গাটা বুঝি নাই, রেজোনেন্ট সার্কিট স্টার্টস ডিকেইং। রেজোনেন্ট সার্কিট, তুমি একটা টিউন সার্কিটে ইনপুটে যেটা দিচ্ছ, তার ফলে তো সে ওই একটা ফ্রিকোয়েন্সি আউটপুটে পাঠাচ্ছে, তুমি ইনপুটে হয়তো অনেকগুলি ফ্রিকোয়েন্সি দিচ্ছ, বাট ওই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতেই সে আউটপুট জেনারেট করছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন তোমার যদি অনেক বড় একটা প্যাটার্ন, যেখানে হচ্ছে অনেকগুলি কন্টিনিউয়াস জিরো, ধরো একটা মেসেজেরই পার্ট, মেসেজ তো এখানে সব ডিজিটাল যেহেতু কমিউনিকেশন, তোমার সোর্স হচ্ছে আইদার 0-1 এর কম্বিনেশন, এর বাইরে তো কিছু না, বাইনারি কমিউনিকেশন, আইদার 0 পালস মানে 0 বিট পাঠাচ্ছ অথবা 1 পাঠাচ্ছ। তাহলে এখন আমি অন অফ এবং বাইপোলারে আমি কি দেখলাম, যে 0-র সময় আসলে আমি কোনো পালস পাঠাই না, 1 এর সময় আইদার আমি পজিটিভ পালস পাঠাই ফর অন অফ, আর বাইপোলারের ক্ষেত্রে একবার পজিটিভ একবার নেগেটিভ। 0-র সময় তো কোনো পালস পাঠাচ্ছি না, তাহলে 0-র সময় যদি কোনো পালস না পাঠায়, এখন যদি এরকম একটা স্ট্রিং চলে আসলো যে ওখানে ধরো 50টা এরকম 0 বিট, মানে কন্টিনিউয়াস 0, মেসেজেরই পার্ট হিসাবে এরকম কন্টিনিউয়াস 0 আসছে, তখন কি হবে? তোমার টিউনিং সার্কিটের ইনপুটে তো কোনো পালস নাই অনেকক্ষণ ধরে, তাহলে অনেকক্ষণ ধরে পালস না থাকলে তার আউটপুট কি? যে আউটপুট সে জেনারেট করছিল একটা সিগন্যাল অফ এ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা বলছি তার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, সেটা একটা অ্যামপ্লিটিউড ছিল, তাহলে এখন ইনপুট না থাকলে অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কি কমতে থাকবে না, দিকে, হ্যাঁ, 0-র দিকে চলে যাবে, একসময় 0 হয়ে যাওয়ার কথা, কিন্তু 0 হওয়ার আগে হয়তো আমার আবার 1 চলে আসবে, কিন্তু যতক্ষণ আসতেছে না তখন অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কমে যেতে থাকবে, ডিকে করতে থাকবে। আউটপুট, হ্যাঁ, আউটপুটে তুমি নরমালি পাচ্ছ একটা ওই টিউন ফ্রিকোয়েন্সি বা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির একটা আউটপুট, সিনুসয়েডাল সিগন্যাল, কিন্তু অনেকক্ষণ যদি ইনপুটে কোনো পালস না থাকে, সিগন্যাল না থাকে, তাহলে দ্যাট সিগন্যাল স্টার্টস টু ডিকে এন্ড এক সময় সেটা 0 হয়ে যাবে, আউটপুটও কিছু পাবা না। ক্লিয়ার? কথাটা কি বোঝা গেল? জি স্যার। তাহলে this cause error in the timing information. A line code in which the transmitted bit pattern does not affect the accuracy of the timing information is said to be a transparent line code.
ফর এক্সাম্পল আমরা রিটার্ন টু জিরো যে পোলার স্ক্রিম ইউজ করেছি where each bit is transmitted by some pulse, 1 এর জন্য একটা পালস পাঠাচ্ছি পজিটিভ, 0 এর জন্য একটা পালস পাঠাচ্ছি নেগেটিভ। সেক্ষেত্রে খেয়াল করো ইট ইজ ট্রান্সপারেন্ট বিকজ কারণ তুমি 0 এর জন্য পালস যাচ্ছে, ফলে এখানে তোমার রেজোনেন্স সার্কিটের আউটপুটটা কখনোই ডিকে করবে না, ফলে টাইমিং ইনফরমেশন অ্যাকুরেসিটা বা এরর হবে না, ওখানে অ্যাকুরেসি লুজ করবে না। দ্যাট মিনস দ্যাট ইজ এ ট্রান্সপারেন্ট কোড। So polar scheme where each bit is transmitted by some pulse is that's why transparent line code, whereas the on-off and bipolar schemes are non-transparent code because long string of zeros would provide no timing information. Clear? Yes, sir. আচ্ছা, আমরা পরবর্তীতে যদি সময় পাই দেখবো there are some, অথবা এই কোর্সে না হলেও তোমার টেলিকমিউনিকেশন বা ডাটা কমিউনিকেশন কোনো না কোনো কোর্সে তোমরা পরবর্তীতে পড়বা, there are some way to overcoming this problem. এটাকে আমরা বলি স্ক্র্যাম্বলিং, যে অনেক সময় এরকম লং সিকোয়েন্স, ধরো পরপর 8টা জিরো যদি আসে বা পরপর 4টা জিরো আসে, তাকে আমরা একটা অন্য কোড প্যাটার্ন দ্বারা রিপ্লেস করি সো দ্যাট টাইমিং ইনফরমেশনটা যাতে লুজ না হয়। ওকে, এটাকে আমরা বলি স্ক্র্যাম্বলিং টেকনিক। এটা হয়তো কোনো না কোনো সময় তোমরা এটা পড়বা। ওকে, আর এই কোর্সেও যদি আমি সময় পাই পড়াবো। আপাতত আমরা এটা এখানে জাস্ট নামটা জানছি যে ওকে ট্রান্সপারেন্ট লাইন কোড না হয়, নন ট্রান্সপারেন্ট লাইন কোড হয়, সেটারও রিমিডি আছে, সেটাকে ওভারকাম করা যায় বাই ইউজিং স্ক্র্যাম্বলিং টেকনিক। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? Yes, sir, clear. আচ্ছা, এরপরে আমি দুইটা ব্লক ডায়াগ্রাম এখানে দেখাবো, বাট এই ব্লক ডায়াগ্রামটা নেওয়া হয়েছে কোন বই থেকে সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমরা যদি এখানে কয়েকটা স্লাইড আছে এই বই থেকে, বা কনসেপ্ট গুলি এই বই থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন 3rd এডিশন। তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, ডিজিটাল আচ্ছা, ফান্ডামেন্টালস এন্ড অ্যাপ্লিকেশনস। ওকে, এই বইয়ের একদম প্রথমেই এই ব্লকটা আছে, সেখানে ভিতরেও আছে, আমরা ওখান থেকে নিয়েছি। সো বার্নার্ড স্কেলার এন্ড ফ্রেড হ্যারিস। ওকে, তাহলে এখান থেকে আমরা এই একটা ডিজিটাল কমিউনিকেশনের এই দুইটা ব্লক আমরা দেখাচ্ছি। এখানে বেসিক্যালি একটা ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম বা ডিসিএস সিস্টেমের টিপিক্যাল একটা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। So the functional block diagram illustrates the signal flow and the signal processing steps through a typical digital communication system. So this figure actually serves as a kind of roadmap. Okay, so the upper block, আমরা যদি উপরের ব্লকগুলি দেখি, format, source encoder, encrypt, channel decode, okay, then হচ্ছে multiplex, pulse modulate, band pass modulate, frequency spread, সবার শেষে হচ্ছে multiple access. So these steps denote signal transformation from the source to the transmitter. So this is the transmitter, it's an antenna. Okay, and the lower block denotes signal transformation from the receiver to the sink. Receiver থেকে শুরু করে information sink পর্যন্ত এই পার্টটা দেখানো হয়েছে। It actually essentially reverses the signal processing steps performed by the upper block. Upper block এ যা যা করেছে তা রিভার্স। এটা মাল্টিপল এক্সেস, এখানে মাল্টিপল এক্সেস, ফ্রিকোয়েন্সি স্প্রেড, এখানে ডিস্প্রেড, ব্যান্ড পাস মডুলেশন, ডিমডুলেশন, পালস মডুলেশন, এক্ষেত্রে ডিটেক্ট, মাল্টিপ্লেক্স, ডিমাল্টিপ্লেক্স, চ্যানেল এনকোড, চ্যানেল ডিকোড, এনক্রিপ্ট, ডিক্রিপ্ট, সোর্স এনকোড, সোর্স ডিকোড, ফাইনালি ফরম্যাটিং এন্ড ইনফরমেশন সিঙ্ক। তাহলে প্রথমে যে স্টেপগুলি আমরা এইখানে দেখিয়েছি সেটারই আসলে হচ্ছে রিভার্স স্টেপস মাধ্যমে আমরা এই পুরো কাজটা করব। Sometimes modulation and demodulation, the detect block, are together called a modem. So the term modem often encompasses several of the signal processing steps. Okay, তাহলে যদি আমরা বলছি মডুলেশন ডিমডুলেশনের সংক্ষেপ হচ্ছে মডেম,
কারণ মডেমের ভিতরে এই অনেকগুলি ব্লক একসাথেও থাকতে পারে। আচ্ছা, তাহলে এইখানে দেখো আমি এন্টেনা দিয়ে যখন ট্রান্সমিট করে দিলাম, এই যে ট্রান্সমিটার এই চ্যানেলের মধ্যে ছেড়ে দিল, বলা হচ্ছে ফর ওয়্যারলেস অ্যাপ্লিকেশন the transmitter also consists of a frequency up conversion stage to a radio frequency, then a high power amplifier, then an antenna. তার মানে যে ট্রান্সমিট বলে যে ব্লকটা দেখছো এখানে আসলে একটা ফ্রিকোয়েন্সি কনভার্সন স্টেপ থাকে, আপ কনভার্সন স্টেজ, দেন একটা হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে ফাইনালি অ্যান্টেনা। একইভাবে রিসিভারের এই ক্ষেত্রেও এই অ্যান্টেনার আগে the receiver portion also consists of an antenna, then a low noise amplifier, LNA বলি আমরা অনেক সময়, and then frequency down conversion. সবাই কি বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে জাস্ট একটা ব্লকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি একটা ডিজিটাল কমিউনিকেশনের কতগুলি পার্ট আছে, এবং সব পার্ট হয়তো আমরা আমাদের কোর্সে শেষও করতে পারবো না। বেসিক্যালি আমরা এইখানে যে অংশটা এখন পড়ছি বা পড়বো সেটা হচ্ছে এই পার্টটা, পালস মডুলেশন। এবং খেয়াল করে দেখো এখানে কিন্তু দুইটা জিনিস দেখানো আছে, কোনোটা হচ্ছে এসেনশিয়াল, কোনোটাগুলি হচ্ছে অপশনাল। তার মানে এগুলি হচ্ছে অপশনাল, এগুলি না থাকলে অসুবিধা নাই, কিন্তু দিজ আর এসেনশিয়াল পালস মডুলেশন বা যেটাকে আমরা বলছি লাইন কোডিং স্কিম। সবাই কি বুঝতে পেরেছ? Yes, sir. আচ্ছা, এখন বলো বলো বলো। স্যার ট্রান্সমিটার থেকে যখন অ্যান্টেনাতে যায় এর আগের প্রসেস গুলো কি স্যার? যেমন রিসিভারের ক্ষেত্রে তো ছিল লো নয়েজ অ্যাম্পলিফায়ার, ফ্রিকোয়েন্সি ডাউন। হ্যাঁ, এখানে হচ্ছে আপ কনভার্সন, আর এটা হচ্ছে হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার। কারণ তোমার পাওয়ারটা অ্যান্টেনাতে পাস করার আগে তার পাওয়ারটাকে বাড়াই দিতে হবে, সো হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার এন্ড দেন অ্যান্টেনা। আর কিছু কারণ এখানে একটা আপ কনভার্সন স্টেজ থাকবে। তুমি হাই ফ্রিকোয়েন্সি, যেহেতু রেডিও ফ্রিকোয়েন্সিতে তুমি ট্রান্সমিট করছো ওয়্যারলেস, ঠিক আছে? সো তোমাকে একটা আপ কনভার্সন স্টেজ এখানে থাকতে হবে এন্ড দেন একটা হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার। রিসিভারের ক্ষেত্রে উল্টা, একটা ডাউন কনভার্সন হবে এবং একটা লো পাওয়ার অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট একটা ব্লক ব্লক এভাবে করে দেখিয়েছি, বাট সবগুলি ব্লক যে আমরা পড়বো তা না, জাস্ট একটু একটা আইডিয়ার জন্য। এবং খেয়াল করে দেখো আমরা এখানে কোন ব্লকটা, এখানে সবগুলি ব্লক কিন্তু দেওয়া আছে এবং প্রতিটা ব্লকের আন্ডারে আমরা আবার এখানে আরো ডিটেলস আলোচনা করেছি। যেখানে বলছি সোর্স কোডিং, সেটা কি কি টাইপের সোর্স কোডিং হতে পারে, যেখানে বলেছি বেস ব্যান্ড সিগন্যালিং, সেখানে কি কি হতে পারে, ব্যান্ড পাস সিগন্যালিং সেখানে কি হতে পারে, চ্যানেল কোডিং যেখানে বলেছি কি কি ধরনের চ্যানেল কোডিং স্কিম আছে, স্প্রেডিং যেখানে বলেছি কি কি ধরনের স্প্রেডিং স্কিম আছে, ওকে। আবার মাল্টিপ্লেক্সিং বা মাল্টিপল অ্যাক্সেস যেখানে বলেছি সেখানে কি কি ধরনের অপশন আছে। এগুলো আমরা কিছু কিছু পড়েছি আর কিছু কিছু হয়তো ভবিষ্যতে পড়বো, বাট বেসিক্যালি আমরা এইখানে যে অংশটা ফোকাস করবো সেটা হচ্ছে বেস ব্যান্ড সিগন্যালিং ব্লক। So this block actually consists a list of binary choices under the heading of PCM waveforms or line code. Okay, আমরা PCM waveform বলি বা লাইন কোড বলি। বেসিক্যালি আমরা এই চার ধরনের মডুলেশন স্কিম আমরা দেখব। ওকে, সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, নন বাইনারি ক্যাটাগরি যেটাকে আমরা বলছি এমআরই পালস মডুলেশন, সেটার আন্ডারে আবার আমরা দেখব এই পালস অ্যাম্পলিটিউড, পালস পজিশন, পালস ডিউরেশন। অলরেডি আমরা দেখেছি বাইনারি ক্ষেত্র হয়, বাট এমআরই ক্ষেত্র হয়তো আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা আপাতত এগুলা দেখি। সো লাইন কোডিং স্কিম, আমরা বলছি বেস ব্যান্ড লাইন কোডিং স্কিম। কেন আমরা বেস ব্যান্ড কথাটা বলি? কারণ বেস ব্যান্ড বলি হচ্ছে এক্ষেত্রে যেই সিগন্যালটা থাকে সেই সিগন্যালটার ডিসি কম্পোনেন্ট, ওকে, বা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকতো, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড
baseband. সবাই ক্লিয়ার? কথাটা কি সবাই বুঝতে পেরেছো? বেসব্যান্ড সিগন্যালিং আর ব্যান্ড পাস সিগন্যালিং, বেসব্যান্ডে হচ্ছে তোমার ডিসি ফ্রিকোয়েন্সি 0 থেকে শুরু করে তোমার লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলি থাকে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড বেসব্যান্ড সিগন্যালিং বা বেসব্যান্ড মডুলেশন টেকনিক বা লাইন কোডিং। ওকে, ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে বেসব্যান্ড লাইন কোডিং। So digital data can be transmitted by various transmission or line code, such as আমরা already বলেছি on, off, polar and bipolar. Each line coding technique by scheme has its advantages and disadvantages. Among other desirable properties, a line code should have the following properties. Following properties গুলি কি কি? প্রথমে হচ্ছে transmission bandwidth. And that transmission bandwidth should be as small as possible. তোমার যদি কোনো একটা লাইন কোডিং স্কিম তার ট্রান্সমিশন ব্যান্ডউইথ বেশি থাকে আর একটা যদি কম থাকে, তাহলে তুমি অবশ্যই যেটার কম সেটাকে বেশি প্রেফার করবে, কারণ ট্রান্সমিশন ব্যান্ডউইথ হচ্ছে আমার সবচেয়ে কস্টলি রিসোর্স। ওকে, সো আমরা প্রেফার করব যার ট্রান্সমিশন ব্যান্ডউইথ কম বা লো ট্রান্সমিশন ব্যান্ডউইথ। নাম্বার 2 হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি। সো ফর এ গিভেন ব্যান্ডউইথ and a specified detection error rate, the transmission power should be as low as possible or as small as possible. Okay, then that will be power efficient. Number 3, error detection and correction capability. So it is desirable to detect and preferably correct the detected errors. For example, in a bipolar case, a single error will cause bipolar violation, bipolar rule violation করবে and can easily be detected. Okay, তাহলে তুমি তোমার লাইন কোডিং এ যদি এরর ডিটেকশন ক্যাপাবিলিটিটা মানে ইনহেরিটেন্টলি থাকে, তাহলে দ্যাট ইজ বেটার। ইউ ডোন্ট নিড টু ইউজ এনি extra error coding or detecting techniques. Otherwise তোমাকে কিন্তু ওই error detection এবং কারেকশনের এক্সট্রা আবার কোড ইউজ করতে হবে। সো error correcting কোড ভবিষ্যতে তোমরা হয়তো অন্য কোনো কোর্সে পড়বা, আপাতত আমরা সেটা দেখছি না। নাম্বার 4, favorable power spectral density. So it is desirable to have 0 power spectral density at frequency 0. যেটাকে আমরা বলছি ডিসি অর ডাইরেক্ট কারেন্ট। ফ্রিকোয়েন্সি 0 মানে ডিসি না, তাহলে আমাদের বলা হচ্ছে ইট ইজ ডিজায়ারেবল টু হ্যাভ 0 পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি এট এফ ইকুয়ালস টু 0। তার মানে তোমার ডিসি কম্পোনেন্ট যাতে না থাকে। সবাই কি বুঝতে পারছো? Yes, sir. কেন ডিসি পাওয়ার তোমার লাইন কোডিং স্কিমে যদি ডিসি পাওয়ার না থাকে, এটা আমার জন্য কেন সুবিধা? মানে আমার 0 ফ্রিকোয়েন্সিতে পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি হচ্ছে 0। আমরা পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি মানে কি? পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি মানে হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসে হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকবে আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে তার ওই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের জন্য যে পাওয়ার, তাই তো? এই পাওয়ারের যে মানে পার হার্ট যে পাওয়ার, দ্যাট মিন্স পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি, তখন আমরা এটাকে বলি। এগুলো তো পড়ছো, সিগন্যাল সিস্টেমে পড়ছো না পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি কি? চুপ করে আছে সব। হ্যালো, জি স্যার, পড়ছি। আচ্ছা, তাহলে পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি আমরা এখানে বলছি যে 0 ফ্রিকোয়েন্সি বা ডিসি কম্পোনেন্ট আসলে থাকা চলবে না কোনো একটা লাইন কোডিং স্কিমে। কেন সেটাও বলা হচ্ছে, কারণ হচ্ছে আমরা আমাদের এই লাইন কোডিং স্কিমের মাধ্যমে তো ট্রান্সমিট করে দিব আমার মেসেজটাকে,
বাট আমরা বলেছি যে ট্রান্সমিশন পাথে বা চ্যানেলে কিছু দূর পর পর আমরা রিপিটার ইউজ করব এবং এই রিপিটার গুলি আসলে এসি কাপল, বিকজ এসি কাপলিং এন্ড ট্রান্সফরমার আর ইউজড অ্যাট দ্য রিপিটার। তাহলে যখন তোমার ট্রান্সফরমার থাকবে বা কাপলিংটা এসি কাপলিং হবে, তাহলে মানে এসি শুধুমাত্র পাস করবে, ডিসি কিন্তু পাস করতে পারবে না, ডিসি ব্লক হয়ে যাবে। সবাই আমার কথা বুঝতে পারছো? So it is desirable to have zero power spectral density at F equals to 0 because alternating current coupling and transformer are often used at the regenerative repeaters. And significant power in low frequency component should also be avoided because it causes DC wander in the pulse stream when AC coupling is used. And DC coupling AC coupling যখন ইউজ করবা তোমার ডিসি ব্লক হয়ে যাবে, ফলে তোমার যদি লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে সেগুলির যে অ্যামপ্লিটিউড সেটা আস্তে আস্তে ফল করবে। দ্যাটস ওয়াই আমরা চাই যে আমার লাইন কোডিং স্কিম যাতে ওই ডিসি কম্পোনেন্ট বা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলি রিমুভ করে ফেলতে পারে বা না থাকে। এখন কেন আমরা এসি কাপলিং ইউজ করি? আমরা এসি কাপলিং ইউজ করছি বিকজ ইট ইজ রিকোয়ার্ড the DC paths provided by the cable pairs between the repeater side are used to transmit the power required to operate the repeater. Repeater যে কাজ করবে সেটার জন্য তো তোমার পাওয়ার লাগবে, নরমালি সেটা হচ্ছে ডিসি পাওয়ার, এবং সেই ডিসি পাওয়ারটা আমরা শুধুমাত্র তোমার রিপিটার গুলিকে পাওয়ার আপ করার কাজে আমরা ইউজ করি। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এসি কাপলিং ইউজ করি তাহলে সেই পাওয়ারের জন্য যেই কারেন্টটা ডিসি কারেন্টটা সেটা তখন ওই এসি কাপলিং এর ভিতর দিয়ে কি হবে না, পাস করতে পারবে না, পরের যে তোমার রিপিটার সেই পর্যন্ত পাস করতে পারবে। সবাইকে আমার কথা বুঝতে পারছো? স্যার এসি কাপলিংটা কেন রিকোয়ার্ড এটা একটু বলবেন? এসি কাপলিং রিকোয়ার্ড না, এসি কাপলিং আমরা করে থাকি। এসি কাপলিং করা মানে হচ্ছে তোমার এসি যেটা আসলে তোমার মেসেজ সিগন্যাল বা লাইন কোড সেটা হচ্ছে এসি সিগন্যাল, সেটা পাস করবে। কিন্তু পাওয়ার যেটা তুমি দিচ্ছ ওই রিপিটারটাকে কাজ করানোর জন্য তার তো একটা পাওয়ার লাগবে, দ্যাট ইজ ডিসি পাওয়ার। তাহলে তুমি এসি কাপলিং ইউজ করলে ওই পাওয়ারটা তোমার এক রিপিটার থেকে আরেক রিপিটারে পাস করতে পারবে না। ওই পাওয়ারের জন্য যে পাথটা ওইটা তোমার শুধুমাত্র তোমার ইয়েতেই থাকবে, ওই রিপিটারটাকে পাওয়ার আপ করার জন্য কাজে লাগবে। কিন্তু তোমার যে সিগন্যাল পাথ যেটাতে আসলে তুমি লাইন কোডটা ইউজ করে মেসেজটাকে পাঠাচ্ছ সেটা ঠিকই এসি কাপলিং হওয়াতে সেটা পাস করে চলে যাবে। বুঝতে পেরেছ? যেমন এসি কাপলিং কি হতে পারে, তুমি আমরা বলি যে ক্যাপাসিটর কাপল করি না, যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার করেছো না, বা অ্যাম্পলিফায়ারে যে কাপলিং করেছো তো বিভিন্ন ধরনের, নাকি পড়ো নাই এখন? তাহলে সেখানে আমরা কি করি, সেখানে অনেক ধরনের কাপলিং আছে না? হ্যাঁ, কাপলিং ক্যাপাসিটর থাকে, ডিসি কে ব্লক করে। হ্যাঁ, তাহলে সেটাই। তাহলে তুমি এখানে কাপলিং ক্যাপাসিটর সে পাওয়ারের জন্য যে ডিসি পাওয়ারটা যেটা তোমার রিপিটারটাকে চালাবে, কাজ করাবে, রিপিটার কাজ করতে গেলে তার একটা পাওয়ার লাগবে, সেটা তখন ওই কাপলিং ক্যাপাসিটরের ভিতর দিয়ে পাস করবে না, শুধুমাত্র এসি যে ফ্রিকোয়েন্সি লাইন কোডটা সেটা পাস করবে। ওকে, স্যার এসি পাস করলে মানে এসি তো পাস করতেই হবে তোমাকে। তুমি রিপিটারের কাজ হচ্ছে তোমার এই মেসেজটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, মানে রিসিভার রিপিটার নিয়ে যায় না, রিপিটারে ডিটেক্ট হয় এন্ড দেন আবার রিজেনারেট হয়। তাহলে এখানে আমরা যেটা বলছি যে তুমি যে লাইন কোডিং স্কিম ইউজ করছো সেখানে যদি তোমার ডিসি বা এফ ইকুয়ালস টু 0 তে তোমার যদি কোনো একটা পাওয়ার থেকে থাকে, পাওয়ার স্পেকট্রাল ডেনসিটি, তাহলে সেটাও তো তোমাকে পাস করতে হবে মেসেজের, এটা তো মেসেজের পাওয়ার। কিন্তু তুমি যেহেতু এসি কাপলিং ইউজ করছো তাহলে সেইটা তো আসলে পাস করবে না, তাহলে তোমার তো লাইন কোডিংটা ডিস্টর্টেড হয়ে যাবে। তার মানে রিপিটার যখন রিসিভ করবে সে আসলে ওই অ্যাকচুয়াল যে পালসটা পাঠানো হয়েছিল সেটা ঠিক মতো ডিটেক্ট করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা বলছি যে আমরা এরকম একটা সিগন্যালিং স্কিম চুজ করব যে এখানে ডিসি বা লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলি কম থাকবে বা জেনারেট হবে না। বুঝতে পেরেছ?
জি স্যার। কারণ আমাকে ট্রান্সফরমারে কি বলে রিপিটারে আইদার ট্রান্সফরমার বা এসি কাপলিং ইউজ করতেই হবে। ট্রান্সফরমারের ক্ষেত্রেও তাই, তুমি ট্রান্সফরমারে প্রাইমারি উইন্ডিং এ যদি ডিসি হয় সেটা কিন্তু সেকেন্ডারি উইন্ডিং এ যাবে না। যদি এসি যদি কোনো কারেন্ট থাকে বা এসি যদি কোনো সিগন্যাল থাকে সেটা ঠিকই সেকেন্ডারিতে ট্রান্সফর্ম হবে, তাই তো? মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে হবে না, ডিসি হলে হবে না। সেটাই বলা হচ্ছে যে তোমার যদি এখন সিগন্যালিং স্কিমে ডিসি কম্পোনেন্ট থেকে থাকে তাহলে সেটা তো আসলে তুমি ট্রান্সমিট করতে পারবে না এই কাপলিং বা এই ট্রান্সফরমার তোমার পাথে ট্রান্সমিশন পাথে থাকার কারণে। ওকে, জি স্যার। নাম্বার 5, adequate timing content. সো তুমি যেই লাইন কোডিং স্কিম ইউজ করবা, ইট শুড বি পসিবল টু এক্সট্রাক্ট টাইমিং অফ ক্লক ইনফরমেশন ফ্রম দ্য সিগন্যাল। তোমার ওই লাইন কোডিং স্কিম থেকেই যাতে সে ক্লকটা এক্সট্রাক্ট করতে পারে, আলাদা করে যাতে আর ক্লক পালস পাঠাতে না হয় বা টাইমিং ইনফরমেশন আলাদা করে যাতে পাঠাতে না হয়। এডুকুয়েট টাইমিং কন্টেন্ট থাকতে হবে। That is another desirable property of your line coding scheme. আর ফাইনালি যেটা আমরা বলছি ট্রান্সপারেন্সি। So it should be possible to correctly receive a digital signal regardless of the pattern of ones and zeros. আমরা একটু আগেই দেখলাম কিছু কিছু স্কিমের ক্ষেত্রে লং স্ট্রিং অফ জিরো আসলে টাইমিং ইনফরমেশনটা অ্যাকুরেটলি শেয়ার এক্সট্রাক্ট করতে পারে না, কারণ ওই যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি যে টিউনিং সার্কিট সেখানে তোমার অনেকক্ষণ ধরে ইনপুটে যদি সিগন্যাল না থাকে তাহলে দেখা যায় যে তার আউটপুট ডিকে করা শুরু করে দেয়। সো a long string of zeros could cause problem in timing extraction for the on-off and bipolar cases. So a code is transparent if the data are so encoded that for every possible sequence of data, the coded signal is received faithfully. তখন সেটাকে আমরা বলি ট্রান্সপারেন্ট কোড। তার মানে আমি লাইন কোডিং স্কিম চুজ করার সময় ট্রান্সপারেন্ট কোড চুজ করার চেষ্টা করব। যদি বাধ্য হই যে নন ট্রান্সপারেন্ট কোড, সেক্ষেত্রে আমরা বলেছি দেয়ার আর ওয়ে স্ক্র্যাম্বলিং টেকনিক, সেটার মাধ্যমে এটাকে ওভারকাম করা সম্ভব। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? Yes, sir. Good. ওকে, তাহলে এখন আমরা যেটা বললাম যে ওয়েভ ফ্রম বেসব্যান্ড ট্রান্সমিশন বা ওয়েভ ফ্রম রিপ্রেজেন্টেশন অফ বাইনারি ডিজিট। তাহলে দেখো, analog waveforms are transformed into binary digit using pulse code modulation. আমরা digital communication first step, first sampling, then quantization, then encoding. Result যেটা পাচ্ছি that is my PCM, pulse coded modulation বা pulse code modulation. তাহলে pulse code modulation আসলে কি থাকে? It's just binary digit, 1 or 0. সবাই কি বুঝতে পারছো? So বলা হচ্ছে যে there is nothing physical about the digit resulting from the process. Digits are just abstraction. That means a way to describe the message information. Thus, something physical is required to represent or carry this digit. তো তুমি 10 বললা, কিন্তু 10 আসলে কি? 1 মানে হচ্ছে ইনফরমেশনটা আছে আর 0 হচ্ছে নাই, তাই তো? বাট এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। তুমি এখন যখন মিডিয়ামের ভিতর দিয়ে পাঠাতে যাবা, তোমার মিডিয়ামের ভিতর দিয়ে তো কি সামথিং ফিজিক্যাল পাঠাতে হবে। সো electrical pulses are used to represent this binary digit in order to transmit them through a baseband channel as shown here. So this is your PCM sequence. Then this is the pulse representation of the PCM. Okay, 1 হইলে pulse, 0 হইলে কোনো pulse নাই, আবার 1 pulse, 0 তে কোনো pulse নাই। So this is your PCM pulse representation of your PCM sequence.
আচ্ছা, সো আমরা সেটা এখানে দেখাচ্ছি যে কোড ওয়ার্ড টাইম স্লটস আর শোন ইন ফিগার এ। তো এই চারটা মিলে যদি একটা কোড ওয়ার্ড হয়, পুরাটা এই চারটার যে টোটাল টাইম সেটা হচ্ছে কোড ওয়ার্ড টাইম স্লট, আর একটা বিটের যে টাইম এটাকে আমরা বলি বিট টাইম স্লট। ওকে, তাহলে each binary bit is represented by a pulse and each binary 0 is represented by the absence of that pulse. Thus, a sequence of electrical pulses having the pattern shown in this figure can be used to transmit the information in the PC and BT stream, and hence the information in the quantized samples of a message. Clear? Yes, sir. Yes, sir. At the receiver, a determination must be made to the presence or absence of a pulse in each bit time slot. তোমার each bit time slot এ pulse আছে কি নাই এটা তোমাকে রিসিভারের ক্ষেত্রে আবার ডিটারমাইন করতে হবে। So there is an advantage in making the pulse width T as wide as possible, like this. Full width, এটা হাফ উইথ এরও কম আমি একটা পালস নিয়েছি। এটা যত বড় নেওয়া যায় তত ভালো। So it is an advantage that you actually make the pulse width as wide as possible. That means to correctly detect the pulse as area under pulse or pulse energy. ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছ? কারণ যত বেশি সময় তোমার পালসটা থাকবে তত তোমার পক্ষে এটা ডিটেক্ট করা সহজ হবে। কারেক্টলি ইউ ক্যান ডিটেক্ট দ্য পালস অ্যাজ অ্যান এরিয়া আন্ডার দ্য পালস অর পালস এনার্জি। কারণ তুমি যদি পালস এনার্জি চিন্তা করো, যতটুকু পালস সেখানেই তোমার পাওয়ার আছে, তাই না? সেখানেই তুমি এনার্জিটা আছে। এনার্জি আমরা কিভাবে ডিফাইন করি? এরিয়া আন্ডার দ্য পালস। তাহলে এইটার এনার্জি বেশি না এইটার এনার্জি বেশি? অবশ্যই এইটার। সো সরি, আচ্ছা, সেটাই বলছেন, নিচেরটার এনার্জি বেশি। হ্যাঁ, so if we increase the pulse width to the maximum possible, which is equal to the bit width বা bit time t, তাহলে the waveform can be described as a sequence of transition between two levels. When the waveform occupies the upper voltage level, it represents a binary 1. When it occupies the lower voltage level, it represents a binary 0. Clear? তার মানে এই দুইটা লেভেলের মধ্যে ট্রানজিশনটা দিয়ে আসলে তখন আমি আমার ভোল্টেজ আমার বিটটাকে ডিফাইন করতে পারি। ঠিক আছে? So when pulse modulation is applied to a binary symbol, the resulting binary waveform is called a pulse code modulation wave. Okay? তার মানে একটা পালস কোড মডুলেশন আমরা দেখেছি, যে ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা যখন ফার্স্টে কোয়ান্টাইজ করব, দেন ফার্স্টে স্যাম্পলিং করব, দেন কোয়ান্টাইজ করব, দেন প্রত্যেকটা কোয়ান্টাইজ ভ্যালুকে আমরা এনকোড করব, তাই তো? এনকোড করে আমি আসলে পাইলাম হচ্ছে বিট, বাট ফিজিক্যালি যখন আমি ট্রান্সমিট করব এই বিটকে I must represent with some pulse, and that is called pulse code modulation waveform. এবং এটাকে আমরা বলছি পালস মডুলেশন, তাই না? কারণ আমি বিটগুলিকে পালস দ্বারা রিপ্রেজেন্ট করছি। In telephony বা টেলিফোন অ্যাপ্লিকেশনস, these waveform are often called line code. টেলিফোনে এই পালস কোড মডুলেশন ওয়েভফর্মকে আমরা বলি লাইন কোড। আচ্ছা, এখন আমার এই একই পালস কোড মডুলেশন তুমি নন বাইনারি সিম্বলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো। নন বাইনারি মানে হচ্ছে, বাইনারিতে হচ্ছে বিট দুইটা, সিম্বল দুইটা, 0 আর 1. ইফ দেয়ার ইজ মোর দেন 2 লেভেলস, তাহলে তখন সেটাকে আমরা বলবো এমআরই পালস মডুলেশন ওয়েভ। সবাই কি বুঝতে পারছো?
Yes, sir. তাহলে there are several types of PCM waveforms that falls in this four group. একটা হচ্ছে নন রিটার্ন টু জিরো, হচ্ছে রিটার্ন টু জিরো, একটা কেন বলছি ফেজ এনকোডেড, আর একটা কেন বলছি মাল্টি লেভেল বাইনারি। তাহলে এখানে যা যা বলেছি সবগুলি একটা চিত্রের মধ্যে আছে, আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা এখন দেখবো। তাহলে প্রথমে হচ্ছে নন রিটার্ন টু জিরো। The non-return to zero group is probably the most commonly used PCM waveform. It can be partitioned in the following subgroup: non-return to zero level, non-return to zero mark, and non-return to zero space. Mark, space, level এগুলি বেশিরভাগই টেলিগ্রাম, এখন যেটা অবসোলেট সেই টেলিগ্রাম থেকে আসছে। মোর্স কোডের নাম শুনেছো? মোর্স কোডে ওই যে মার্ক স্পেস ওইভাবে মোর্স কোডটা আসলে পাঠানো হতো টেলিগ্রামে, সেখান থেকে এই নামগুলো চলে আসছে। তাহলে এনআরজেড লেভেল কি? এ বাইনারি 1 is represented by one voltage level and a binary 0 is represented by another voltage level. তাহলে দেখো এইখানে 1 0 হচ্ছে আরেকটা ভোল্টেজ লেভেল, +5 -5, something like that. Okay, non return to zero mark, এক্ষেত্রে the one or mark is represented by a change in level and the zero or space is represented by no change in level. তাহলে দেখো এটা হচ্ছে 1, তুমি এখান থেকে ফার্স্টে শুরু করলা, তাহলে 0 বলছে কি no change in level, তাহলে 0 আগেরটা 1 যে লেভেলে ছিল সেই লেভেলেই থাকবে। কিন্তু যখন আবার 1 আসবে, 1 মানে হচ্ছে চেঞ্জ ইন লেভেল, তাহলে আগে ছিল +5 বা +v, এখন হয়ে গেল -v। পরেরটা আবার 1, আবার চেঞ্জ ইন লেভেল, তারপরেরটা 0 কোনো চেঞ্জ নাই, তারপরেরটা 0 কোনো চেঞ্জ নাই, তারপরেরটা 0 কোনো চেঞ্জ নাই, আবার 1 আবার চেঞ্জ, আবার 1 আবার চেঞ্জ, আবার 0 যা আছে তাই, আবার 1 আবার চেঞ্জ। সবাই কি বুঝতে পেরেছ? Yes, sir. This is also referred to as differential encoding, and this non-return to zero mark is used primarily in magnetic tape recording. আগে যে আমরা ম্যাগনেটিক টেপ ইউজ করতাম সেখানে এই এনকোডিংটা ইউজ করা হতো। Non-return to zero space is the complement of non-return to zero M. তার মানে এক্ষেত্রে change in level is represented by space বা zero, আর no change is in level is actually represented by 1 or mark. তাহলে দেখো এখানে 1 আছে, আমি ধরেন -5 ভোল্ট থেকে শুরু করলাম বা -v থেকে শুরু করলাম 1, যখনই 0 আসছে চেঞ্জ ইন লেভেল, যখন 1 আসছে নো চেঞ্জ, যখনই 0 আসছে চেঞ্জ ইন লেভেল, যখনই 0 আসছে চেঞ্জ ইন লেভেল, আবার 0 চেঞ্জ ইন লেভেল, আবার 1 নো চেঞ্জ, আবার 1 নো চেঞ্জ, আবার 0 চেঞ্জ ইন লেভেল, আবার 1 নো চেঞ্জ। ক্লিয়ার? Yes, sir. So NRZ level is used extensively in digital logic circuit. Return to zero. তাহলে নন রিটার্ন টু জিরো হচ্ছে ফুল উইথ পালস আমরা ইউজ করি, রিটার্ন টু জিরোতে আমরা হচ্ছে হাফ উইথ পালস ইউজ করি। So this return to zero waveform actually consists of, যেটা অলরেডি আমরা বলেছি 3 ধরনের হতে পারবে, ইউনিপোলার, বাইপোলার, আর এটা হচ্ছে alternate mark inversion. So this code find application in baseband data transmission and in also magnetic recording. তাহলে unipolar return to zero কি? তাহলে দেখো a 1 is represented by a half bit white pulse and a 0 is represented by the absence of any pulse. তাহলে দেখো 1 pulse, 0 no pulse, আবার 1 half bit pulse, 1 half bit pulse, 0 no pulse, no pulse. Bipolar return to zero ক্ষেত্রে 0 1 দুইটার ক্ষেত্রে আমি পালস ইউজ করব। The ones and zeros are represented by opposite level pulses that are 1 half bit wide and there is a pulse present in each bit interval. তাহলে দেখো 1 positive pulse, 0 negative pulse, but half bit পরে সেটা কি? It will be returned to 0.
জিরো লেভেলে ফিরে আসবে, ঠিক আছে। আবার 1 পজিটিভ পালস, হাফ বিট পরে জিরো লেভেলে ফিরে আসছে, দ্যাটস ওয়াই রিটার্ন টু জিরো নামটা। আর এএমআই হচ্ছে, এর আগেও আমরা বলেছি, ইটস এ সিগন্যাল স্কিম ইউজড ইন টেলিফোন সিস্টেম। এক্ষেত্রে the ones are represented by equal amplitude alternating pulses. Zeros are represented by the absence of pulses. তাহলে জিরো কোনো পালস পাঠাচ্ছি না, 1 এর ক্ষেত্রে আমি পালস পাঠাবো, আবার পরের 1 এর ক্ষেত্রে আগেরটার উল্টা পোলারিটি বা রিভার্স পোলারিটি বা ইনভার্স পোলারিটি পাবো। That is the return to zero alternate mark inversion AMI. সবাই কি ক্লিয়ার? স্যার অল্টারনেট মার্ক ইনভার্সন, এটাতে স্যার 1 এর জন্য যে পালসটা আসতেছে এটা তো স্যার একদম মান যখন শুরু হয় তখন না, মানে একটু ছেড়ে তারপর পালসটা শুরু না, হচ্ছে। তুমি 1 যখন শুরু হয় তখনও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে ওরা এঁকেছে একটু পর থেকে, বাট আমরা এর আগেও দেখেছি অল্টারনেট মার্ক ইনভার্সন কোথায় দেখলাম, ওখানে কিন্তু আমরা একদম কোনটা ছিল, এই যে, তাই না? তুমি একদম একদম যদি গায়ে লাগায়ও দাও কোনো অসুবিধা নেই, বাট একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, বাট একটু মানে আঁকার সুবিধার জন্য তুমি যদি একটু অল্প একটু পর থেকে শুরু করো সেটা ভালোই দেখায়, কিন্তু সেটা কোনো সমস্যা না, ঠিক আছে। ওকে, ওরা হাফ উইথ পালস দিয়েছে, তার তুমি যদি এটা একদম প্রথম থেকেও নাও হাফ উইথ ধরতে হবে, যদি একটু সরায় ডিলে করে দাও তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটা গেল রিটার্ন টু জিরো। এরপর হচ্ছে ফেজ এনকোডেড। The phase encoded group consists of biphase level, biphase mark, and biphase space. Biphase level আরেকটা হচ্ছে delay modulation or Miller code. The biphase level is also known as Manchester coding. এটাকে আমরা অনেক সময় ম্যানচেস্টার কোডিং বলি। তাহলে biphase level কি? এক্ষেত্রে 1 is represented by a half beat wide pulse positioned during the first half of the beat interval, and a 0 is represented by a half beat wide pulse positioned during the second half of the beat interval. সবাই কি বুঝতে পেরেছ? তাহলে দেখো আমরা বলেছি সরি, তাহলে এটা কি, এটা হচ্ছে 1, হাফ বিট যে হোয়াইট পালসটা সেটা পজিশন ডিউরিং দ্য ফার্স্ট হাফ অফ দ্য বিট ইন্টারভাল। জিরোকেও আমরা তাই করছি, বাট এক্ষেত্রে দ্যাট ইজ পজিশন ডিউরিং দ্য সেকেন্ড হাফ অফ দ্য বিট ইন্টারভালের সেকেন্ড হাফ। ওকে, দেখো 1 যতবারই আসবে ফার্স্ট হাফে, 0 আসবে সেকেন্ড হাফে, সেকেন্ড হাফে, সেকেন্ড হাফে। ওকে, সবাই কি বুঝতে পেরেছ? Yes, sir. Biphase mark, a transition occurs at the beginning of every beat interval. প্রথম মানে বিগিনিং এ অবশ্যই একটা ট্রানজিশন হবে। A1 is represented by a second transition on half beat interval later. A0 is represented by no second transition. তাহলে দেখো এটা হচ্ছে ট্রানজিশন occurred at the beginning of every beat interval. এটা বোঝা যাবে মাঝেরটা থেকে পড়লে। তাহলে 0 হচ্ছে রিপ্রেজেন্টেড বাই নো সেকেন্ড ট্রানজিশন, তাহলে এখানে দেখো একটা ফার্স্ট একটা ট্রানজিশন হইলো 0, আর কোনো সেকেন্ড ট্রানজিশন নাই। 1 এর ক্ষেত্রে এই ফার্স্ট একটা ট্রানজিশন হলো, আবার মাঝে গিয়ে আরেকটা ট্রানজিশন, ফার্স্ট একটা ট্রানজিশন, মাঝে গিয়ে আরেকটা ট্রানজিশন। 0 এর ক্ষেত্রে শুধু ফার্স্টে একটা ট্রানজিশন, মাঝে আর কোনো ট্রানজিশন। এটাকে বলা হচ্ছে বাইফেজ মার্ক। আর বাইফেজ স্পেস কি? A transition also occurs at the beginning of every beat interval, আগেরটার মতোই, but a 1 is represented by no second transition, whereas a 0 is represented by a second transition or half of the beat interval later. তার মানে মার্ক আর স্পেস একটা আরেকটার ইনভার্স, এই হচ্ছে ব্যাপার। ওকে, Yes, sir.
লাস্ট যেটা ডিলে মডুলেশন, এক্ষেত্রে a 1 is represented by a transition at the midpoint of the bit interval and a 0 is represented by no transition. তাহলে দেখো মিড পয়েন্টে তুমি একটা, 0 এর ক্ষেত্রে কোনো ট্রানজিশন নাই, আবার 1 এর ক্ষেত্রে মিড পয়েন্টে গিয়ে ট্রানজিশন, 1 এর ক্ষেত্রে মিড পয়েন্টে গিয়ে ট্রানজিশন, 0 এর ক্ষেত্রে কোনো ট্রানজিশন নাই। ওকে, 1 এর ক্ষেত্রে এটা 0 এর ক্ষেত্রে নো ট্রানজিশন, তারপরে কি আবার 0। আচ্ছা, হ্যাঁ, বাট এই যে দেখো এখানে আবার বলছে 0 is represented by no transition unless it is followed by another 0। দেখো এখানে আবার এই 0 এর পরে এটা নো ট্রানজিশন, কিন্তু এই 0 এর পরে আবার আরেকটা 0 আছে। সেক্ষেত্রে in this case a transition is placed at the end of the bit interval of the first 0। তাহলে এই ক্ষেত্রে এই যে ফার্স্ট 0 এর যে ইন্টারভাল সেখানে গিয়ে আবার একটা ট্রানজিশন, দেন আবার কোনো ট্রানজিশন নাই, কিন্তু যেহেতু পরে আবার কি আছে আরেকটা 0, এখানে এসে একটা ট্রানজিশন, দেন এই 0 এর কোনো ট্রানজিশন নাই, তারপরে যেহেতু কোনো 0 আর নাই, 1 হলে মিড অফ দা পয়েন্টে ট্রানজিশন। সবাই কি বুঝতে পারছো? স্যার ফেজটা ট্রাই করুন, এটা কিভাবে হলো এটা। বাই ফেজ স্পেস হচ্ছে বাই ফেজ মার্কের উল্টা। মার্কে আমরা বলেছি 1 is represented by a second transition 1/2 bit interval later, তার মানে 1 এর ক্ষেত্রে দুইবার ট্রানজিশন হবে, আর 0 এর ক্ষেত্রে নো সেকেন্ড ট্রানজিশন, একবার ট্রানজিশন। আর স্পেসের ক্ষেত্রে 0 এর ক্ষেত্রে দুইবার ট্রানজিশন, 1 এর ক্ষেত্রে একবার ট্রানজিশন। তাহলে দেখো 1 এর ক্ষেত্রে এই যে একবার ট্রানজিশন হলো, 0 এর ক্ষেত্রে দুইবার, এই যে প্রথমবার একবার ট্রানজিশন, দেন দ্বিতীয়বার আবার একবার ট্রানজিশন। ক্লিয়ার? জি স্যার। এইটা যদি বুঝো, এটার জাস্ট ইনভার্স হচ্ছে এইটা। ইনভার্স বলতে বোঝানো হচ্ছে যে ওইখানে হচ্ছে তুমি দুইবার ট্রানজিশন করছো 1 এর ক্ষেত্রে, 0 এর ক্ষেত্রে একবার, আর এখানে হচ্ছে 0 এর ক্ষেত্রে দুইবার ট্রানজিশন হচ্ছে, স্পেসের জন্য 1 এর ক্ষেত্রে একবার। ক্লিয়ার? জি স্যার। So these phase encoding schemes are used in magnetic recording systems and also in optical communication and in some satellite telemetry links. Clear? Yes, sir. আচ্ছা, আমরা লাস্ট যে গ্রুপটা সাবগ্রুপ, এটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল বাইনারি। So many binary waveform use 3 levels instead of 2 to encode the binary data. For example, bipolar return to 0 এবং return to 0 AMI. These belong to this group. Okay? এই জন্য অনেক সময় আমরা রিটার্ন টু 0 AMI এবং bipolar return to 0 কে মাল্টি লেভেল বাইনারিও বলে থাকি। This group also contains formats called dicode and duo binary. এইখানে আমরা ডাইকোড আলোচনা করেছি, ডাইকোড নন রিটার্ন টু 0 এবং ডাইকোড রিটার্ন টু 0। তাহলে ডাইকোড নন রিটার্ন টু 0 কি? The 1 to 0 or 0 to 1. Data transition changes the pulse polarity without a data transition. The 0 level is set. তোমরা কি বুঝতে পারছো? এক মিনিট, আমি একটু একটা ফোন ধরে নেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ক্লাস আছে এই সময়, চেষ্টা করবো না। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো 30 তারিখ। হ্যাঁ ঠিক আছে। ওকে, সবাই কি বুঝতে পারছো? আমরা বলছি যে ডাইকোড নন রিটার্ন টু 0 তে 1 to 0 or 0 to 1, যেমন এখানে যে 1 to 0 আবার 0 to 1, এক্ষেত্রে ডাটা ট্রানজিশন চেঞ্জেস দ্য পালস পোলারিটি উইদাউট এ ডাটা ট্রানজিশন। মানে দেখো এই যে দেখো 1 to 0 বা 0 to 1 ট্রানজিশন হচ্ছে, কিন্তু মাঝে কোনো ডাটা ট্রানজিশন হচ্ছে না, হাফ ডিউরেশন।
সেক্ষেত্রে the zero level is set. The 1 to 0 or 0 to 1 data transition changes the pulse polarity without a data transition. A zero level is set. তাহলে এখানে দেখো কোনো ডাটা ট্রানজিশন হচ্ছে না, 1 এবং 1, সো জিরো লেভেল যেটা সেটাই পাঠানো হচ্ছে। সবাই কি বুঝতে পেরেছো? জিরো লেভেল ইজ সেট, জিরো পরেরটাও জিরো, ট্রানজিশন হচ্ছে না, জিরো লেভেল ইজ সেট। দেন 0 to 1 এখানে একটা ট্রানজিশন হচ্ছে, তাহলে পালসের পোলারিটি তখন চেঞ্জ হবে। 0 থেকে 1 আগে যে পোলারিটি ছিল এখন পরের পোলারিটি। 1 to 1 জিরো লেভেল সেট, 1 to 0 পরের পোলারিটি, আগে ছিল নেগেটিভ পোলারিটি এখন আবার পজিটিভ। আর ডাইকোড রিটার্ন টু জিরো আর নন রিটার্ন টু জিরোর মধ্যে যে বেসিক পার্থক্য সেটা যে আমরা নন রিটার্ন টু জিরোতে ফুল উইথ পালস ইউজ করব, আর এখানে হাফ উইথ পালস ইউজ করব। সো এন্ড হাফ অফ দ্য উইথ অবশ্যই সেটা জিরো লেভেলে চলে আসবে, যেই লেভেলেই থাকবে না। ধরো এই লেভেলে ছিল, হাফ অফ দ্য উইথ এটা জিরোতে চলে আসবে। দেন আবার এই লেভেলে হাফ অফ দ্য উইথ জিরো লেভেলে চলে আসবে। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডাইকোড রিটার্ন টু জিরো এন্ড ডাইকোড নন রিটার্ন টু জিরো। সবাই কি ক্লিয়ার? So yes, sir. আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। Yes, নেক্সট sir. ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করব। ওকে।